নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ নিয়ে। আজ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে একেবারে সহিংসতা ও অপরাধের প্রশ্নটি দীর্ঘদিন ধরেই দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত পুলিশের যাচাইকৃত নথি বিশ্লেষণ করে সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত 645টি ঘটনার তথ্য প্রকাশ করেছে, যার মধ্যে 71টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান থাকার কথা স্বীকার করা হয়েছে। সরকারি বিশ্লেষণে দাবি করা হয়েছে বেশিরভাগ ঘটনা সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে নয়, বরং জমি বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, চুরি, ধর্ষণ, পূর্বশত্রুতা ও অন্যান্য সাধারণ অপরাধজনিত। তথ্য অনুযায়ী 574টি ঘটনাকে সাম্প্রদায়িক নয় বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং যার মধ্যে অস্বাভাবিক মৃত্যু, যৌন সহিংসতা ও চুরির সংখ্যাই রয়েছে বেশি। তবে প্রশ্ন উঠছে, শ্রেণীবিন্যাসে কি বাস্তব চিত্রের পূর্ণ প্রতিফলন? তা নিয়ে আমরা আজ আলোচনা করব সাফ কথা এবং আজকে আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্টরা বিভিন্ন প্রান্ত থেকে। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকের সাফ কথায় আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং আজ আমাদের আলোচনায় কিন্তু বিশিষ্টরা থাকবেন বিভিন্ন প্রান্ত থেকে। থাকবেন বুদ্ধিজীবীরা এবং স্টুডিওতে থাকবেন অতিথিরা এবং তার পাশাপাশি বাংলাদেশ থেকেও কিন্তু সঞ্জিদা খানম থাকছেন, যিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের সচেতক, বাংলাদেশের আওয়ামী লীগের সদস্য। আপনাদের জানিয়ে রাখবো, গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেই কারণেই আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনূসেরা ভয় পাচ্ছেন, এমনটাই দাবি আওয়ামী লীগের। It's an unfair proceeding, it's an illegal proceeding. It had relied on unverifiable, unreliable witnesses, and it was entirely one-sided. So how do you see Mr. Yunus right now? What is his actual position? He's an illegal administrator, doing illegal things, now wanting to consolidate his illegality through a referendum. Everything is still uncertain in Bangladesh, whether there will be a referendum, and what if there is in the one-sided referendum, people vote for the no answer. So there will be change after the upcoming elections in the current situation. We are still uncertain about the election. There is a schedule, but it is still uncertain. একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আজ সোমবার সন্ধে 6:30টার বাংলাদেশ টেলিভিশনে ভিডিও বার্তা দেন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। কি বলেছেন তিনি শোনাবো। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। আমরা শুনলাম
কি বলছেন ইউনুস, এবং আজকের আলোচনায় যারা রয়েছেন অতিথিরা আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। রঞ্জিতা ম্যাম, আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শিবেশ্বর কুণ্ডু, আপনাকেও নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। আমরা শুনলাম দুটো বাইট, আশা করি আপনারাও শুনতে পেরেছেন। তবে অধ্যাপক, আমি রঞ্জিতা চক্রবর্তীর কাছেই প্রথমে যেতে চাই। ম্যাম, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখছি যে বারবার যে সমস্ত ঘটনা, হিন্দু নিধন হোক, মহিলাদের সম্ভ্রমহানি হোক, এই ধরনের ঘটনা বারবার চোখে পড়ছে এবং সামনে রয়েছে গণভোট। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় আগামীতে এই দেশ যদি এই ধরনের পরিস্থিতি থেকে না মুক্ত হতে পারে তাহলে কোন দিকে এগোবে? ডেফিনেটলি একটা জিনিস মনে হচ্ছে যে এই যা চলছে সেটা খুব একটা তো ভালো জিনিস নয়, এবং আগামীতে ভোট হলেও আমরা কিন্তু খুব একটা ভালো বা আশাব্যঞ্জক জিনিস দেখতে পাবো না। হ্যাঁ, শোনা যাচ্ছে। এবং দ্বিতীয় যেটা মনে হচ্ছে সেটা ইউনিস যদি এটা কন্ট্রোল না করতে পারেন তাহলে ইলেকশনটাই বা হবে কি করে। এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে এই যে র্যাডিক্যাল এলিমেন্টস যারা এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, তার ফলে কিন্তু আমাদের ভারতবর্ষেরও একটা ইম্প্যাক্ট হতে পারে, এবং সেটা আমাদের পক্ষেও খুব একটা ভালো হবে না। একেবারেই ম্যাম, আমি আসবো আপনার কাছে। তবে আরো একটা প্রশ্ন আমার এই মুহূর্তে আপনার কাছে থাকছে যে এই যে পরিস্থিতির সামনে গণভোট রয়েছে এবং তার আগে যে ধরনের উত্তপ্ত পরিস্থিতি, এবং ইউনুস সরকার তিনি যেমনটা বলছেন যে হ্যাঁ ভোট, সেই হ্যাঁ ভোট যদি দেওয়া হয় তাহলে নাকি বিরোধী দল এবং একই সঙ্গে শাসক দল একসঙ্গে কাজ করবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের কোনো ধরনের পদক্ষেপ থাকবে না। তারা যে কমিশনে যে সমস্ত নিয়ম রয়েছে, সংসদে যে সমস্ত নিয়ম রয়েছে, তারা সেগুলো সরাতে পারবেন না। কি মনে হয় মানে এই পদ্ধতিতে যদি বাংলাদেশের সরকার বা আইন শৃঙ্খলা এগোতে থাকে তাহলে আগামীতে কি পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে? প্রথমত যদি ইলেকশন করাতেই হয় তো প্রথম যে কন্ডিশনটা দরকার সেখানে পিস দরকার, শান্তি দরকার, এবং ল অ্যান্ড অর্ডারের একটা বলা যেতে পারে যে স্টেবিলিটি দরকার, কিন্তু সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদিও বলছেন ইউনুস যে উনি করতে পারবেন, সেখানে কিন্তু ডাউট আছে। যদিও এটাও একটা কথা মাথায় রাখতে হবে যে বিএনপির যে নতুন নেতৃত্ব আসতে চলেছেন তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন, এবং আগামীতে আমাদের দেখা দরকার যে সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনস তারা কিভাবে এটাকে সামনে আনছেন, তারা কিভাবে কথা বলছেন, এবং ওখানকার যে সিভিল সোসাইটি আছে, তারা মিডিয়া আছে, তারা কি ধরনের প্রশ্ন তুলছেন। এবং এই প্রেশারটা যেটা তৈরি হয় যে বাধ্য করা, যেটা ধরুন মোহাম্মদ ইউনুস এটা বললেন যে 645 কেসেস হয়েছে, 645টা কেসেসের মধ্যে অনলি 71টা কমিউনাল, বাকিটা ল অ্যান্ড অর্ডার বা ল্যান্ড রিলেটেড বা পলিটিক্যাল রাইভেলরি, তার দরুন এই ধরনের লিঞ্চিং হয়েছে বা নিধন হয়েছে। তাহলে বলতে হবে যে তাদের বেসিক এখন কিন্তু ল অ্যান্ড অর্ডারটাই কিন্তু কোয়েশ্চেনেবল, এবং এখানে দাঁড়িয়ে তারা কিভাবে এনশিওর করবেন যে ইলেকশনটা ভালোভাবে হবে এবং আমরা একটা আগামীতে একটি ভালো সরকার আসতে চলেছে এরকম একটা ভাবনা চিন্তা করতে পারি। একেবারেই তাই। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে শিবেশ্বর কুণ্ডু অধ্যাপক রয়েছেন, আমি তার কাছে যাব। স্যার, যে পরিস্থিতি চলছে এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে যে সমস্ত সহিংসতা বা অপরাধের প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে দেশীয় আন্তর্জাতিক পরিসরে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যদি শান্ত না হয় তাহলে কি আগামীতে এই যে গণভোট তারা আয়োজন করতে চলেছে ফেব্রুয়ারিতে, তা কি আদৌ সম্ভব? সব দর্শকদেরকে আমি মোহাম্মদ ইউনুসের ওই ক্লিপটা শুনতে পাইনি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। রঞ্জিতা ম্যাডামের বিষয় কথাগুলো শুনছিলাম, আমি ম্যাডামের সাথে অনেকটাই একমত। সেই বিষয়গুলোকে নিয়ে আমি দু তিনটে কথা বলতে চাই। আমরা সবাই এটা নিয়ে ডিবেট করছি কি বাংলাদেশে প্রক্রিয়া ফিরে আসছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সামনে ইলেকশন,
তো এটা বিশাল বড় একটা ডিবেট চলছে আমাদের নিউজ মিডিয়াতে বিভিন্ন জায়গায়। আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, উঠাতে চাই, সেটা হচ্ছে কি বাংলাদেশে কি আদৌ কোনোদিন গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস কি বাংলাদেশে কোনোদিন আগেও কি ফাংশন করেছে? আমি রিসেন্টলি একটা শেখ হাসিনার ইন্টারভিউ দেখছিলাম, যেখানে শেখ হাসিনা এএনআই কে ইন্টারভিউ দিয়েছেন 2 সপ্তাহ আগে। সেখানে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছে কি বাংলাদেশে অপোজিশন পার্টির অবস্থা কি। শেখ হাসিনা সেখানে বলছেন কি অপোজিশন পার্টি তো আমাকে মেরে ফেলার চেষ্টা করে সবসময়। তো আমরা এই সব ধরনের রেসপন্স দ্বারা আমরা বুঝতে পারি কি সেখানকার ডেমোক্রেটিক প্রণালী, গণতান্ত্রিক প্রণালী, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অনেকটাই উইক, অনেকটাই দুর্বল। দেখুন, ডেমোক্রেটিক চেতনা, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন 1-2 দিনের ব্যাপার না। এটা দীর্ঘদিন, বছরের পর বছর একটা সংস্কৃতি ডেভেলপ করার একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের ফাংশনিং বাংলাদেশের মতন সমাজে কিন্তু অনেকটাই দুর্বল। তো এখানে আমরা খুব একটা আশাবাদী হব কি হব না সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কি আদৌ যদি ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয়ে যায় সেখানে পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে? কেননা হবে না, কেননা আমরা দেখতে পাচ্ছি কি আওয়ামী লীগকে অলরেডি ওখানে ব্যান করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো পার্টিসিপেশন থাকবে না ইলেকশনে, ওদের কোনো পার্টিসিপেশন নেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার লোকেদের যেই দলের প্রতি যেটা সমর্থন আছে তাদেরকে কিভাবে সাইডলাইন করে দেওয়া হয়েছে। তো প্রথম ধাপেই আমরা দেখতে পাচ্ছি কি ওখানে অন্তর্বর্তী সরকার যারা বিভিন্ন রকমের পরিচালনা করার চেষ্টা করছেন, সেখানে ডেমোক্রেসি মানেই হচ্ছে পার্টিসিপেশন। ডেমোক্রেসি মানেই হচ্ছে সবার কাছে সব জিনিসগুলোকে পৌঁছে দিয়া, পার্টিসিপেশন বিষয়গুলোকে বাড়ানো। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা দেখছি কি একটা দলকে বাদ দিয়ে দেওয়া হলো, কিছু কিছু লোকেদেরকে চিহ্নিত করে তাদেরকে ব্যান করে দেওয়া যেতে পারতো, যারা সেরকম ভাবে কোনো রকমের অফেন্সে ইনভলভ ছিলেন। কিন্তু সরাসরি একটা দলকে বাতিল করে দেওয়া মানেই আমরা দেখতে পাচ্ছি কি প্রথম ডেমোক্রেটিক ধাপটাই কিন্তু সেখানকার অন্তর্বর্তী সরকার কিন্তু পালন করেনি। তো সেই ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী হব কি হব না আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বা ইলেকশন যেটা আসতে চলেছে সেটার ক্ষেত্রে কিন্তু একটা আমাদের প্রশ্নচিহ্ন থাকা উচিত। বেশ বেশ, আমি আমাদের সঙ্গে আপনি থাকুন সঙ্গে, আমি আবারও আসবো আপনার কাছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। আমি স্বাগত জানাচ্ছি শুভ্রজ্যোতি দা আপনাকে। আমরা আলোচনা করেছিলাম আগেও বাংলাদেশ নিয়ে, তবে আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে, যেহেতু জানি আমরা যে সামনে রয়েছে বাংলাদেশের গণভোট, আর ফেব্রুয়ারির 12 তারিখ তারা দিন ধার্য করেছে, যদিও আপনার কি মনে হয় এখন যা পরিস্থিতি আদতে কি সেই গণভোট পুরো পরিচালনা করা সম্ভব? দেখুন, প্রথমত একটা কথা বলবো কি বাংলাদেশে যা পরিস্থিতি বা সাধারণ একটা দেশের নির্বাচন হতে গেলে ওই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে কি যে কটা দলই আছে সে এর মধ্যে যারা ক্ষমতাসীন ছিল এতদিন, যারা আওয়ামী লীগ ছিল, ওই দলকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে। সেটার আদতে কিসের জন্য করা হয়েছে সেটাও আজ পর্যন্ত পরিষ্কার নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কি সেটাকে, সেই দলকে ব্যান করে দিয়েছেন। তার পরবর্তীতে এই জুলাই রিভলিউশনের পরে যে দলটা গঠন হয়েছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই দল সম্ভবত যারা যুব সমাজ আছে তারাই সেই দলকে লিড দিচ্ছেন, এবং বিএনপি আছে, জামাত আছে। এবং এখন দেখা যাচ্ছে কি মবতন্ত্র পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সেই দেশে সংবিধান বলে কোনো জিনিস নেই, কারণ আমরা দেখেছি যদি সংবিধান থাকতো সে দেশের নির্বাচিত সরকারকে এইভাবে মব রাস্তায় বেরিয়ে ফোর্সফুলি ডেমোক্রেটিক যে প্রসেসে নির্বাচিত সরকার, ওনাদেরকে সরিয়ে একটা সাডেনলি চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসকে এনে ওনারা বসিয়ে দিয়েছেন। সো আমি ভাবি কি সে দেশে কোনো ধরনের কিছু নেই, না হলে যদি সে দেশে সব কিছু সুন্দরই থাকতো, আইন শৃঙ্খলা ভালো থাকতো, তাহলে স্বামী চিন্ময়কৃষ্ণ প্রভুকে এতদিন বিনা অভিযোগে বিনা দোষে এতদিন জেলে থাকতে হতো না। আমরা সেদিন দেখেছি কি ওনাকে কারাগারে উঠানো হচ্ছিল ছাতা সামনে দিয়ে, যাতে কোনো লোক ওনার চেহারা দেখতে না পারে, যা অত্যন্ত দুঃখজনক। কারণ উনি একজন স্বামী, ওনারা সর্বদা রাজনীতির ঊর্ধ্বে। ওনাদেরকে যেভাবে ওনাদেরকে ট্রিট করা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়, এবং আমি ভাবি বিশ্বের প্রত্যেকটা দেশই বাংলাদেশকে মানে হুঁশিয়ারি দেওয়া উচিত কি একজন ধর্মগুরুর সাথে যা করা হচ্ছে তা কখনো অ্যাকসেপ্টেবল না। সেকেন্ড হচ্ছে গিয়ে যে
সিটিজেনশিপের ইস্যু নিয়ে সে দেশে একটু সমস্যা হচ্ছে, যেটা আমরা রিসেন্টলি দেখলাম কি এনসিপি যে দলটা আছে সে দেশের এনসিপি অভিযোগ করেছে তাদের ইলেকশন কমিশন নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ইলেকশন করাচ্ছে না। যে বিএনপি যে দল আছে ওনাদের যে লিডাররা আছে যারা আগে পলাতক ছিল, যারা আওয়ামী লীগ সরকারের পলাতক ছিল, ওনারা এখন দেশে ফিরে এসে গেছেন, এসে ওনারা এখানে মনোনয়ন জমা দিচ্ছেন। তো ওনাদের প্রতি একটা সন্দেহ আছে কি ওনারা ওনাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, কিছু লোকের ফ্রান্সের, কিছু লোকের ব্রিটিশের সিটিজেনশিপ থাকে, কিন্তু অ্যাজ পার বাংলাদেশ কনস্টিটিউশন ডুয়েল সিটিজেনশিপ থাকা ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আপনি যেহেতু বলছিলেন এই এনসিপি দলের কথাই, তাহলে এই যে নাহিদ ইসলাম তিনি কি এবার এনসিপি দলেরই নেতা? আর তার পাশাপাশি আমরা জানি যে ওসমান হাদিকে যেভাবে গুলি করে খুন করা হলো এবং তারপরেই বাংলাদেশে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়, তা কি আগামী ভোটে প্রভাব ফেলতে পারে? না, এটা তো 100 বার। আর আরেকজন আছেন সজীব ভুইয়া, ওনারা প্রথমে উপদেষ্টা ছিলেন, পরে পদত্যাগ করে ওনারা এই দল গঠন করেছেন। তো ওনাদের যতটুকু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকায়, এই নতুন দল কোনো ধরনের তেমন বেশি এফেক্ট দিতে পারবে না, কারণ ওনাদের উপর বাংলাদেশের জনগণ তেমন একটা আস্থা রাখতে পারছে না, কারণ ওনারা কোনো কিছুই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে না। আপনারা যদি কোনো একটা জিনিস ইউনিভার্সিটিগুলোর পরিস্থিতি যদি দেখুন, সেখানে বিভিন্নভাবে প্রফেসরদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি এই দলেরই যুবক যারা আছে ওনাদের দ্বারা সংখ্যালঘু কোনো যদি অধিকারী আছে, কিছুদিন আগে দেখলাম যা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ডিসির উপর ওনারা চড়াও হয়েছেন। সো এইসব জিনিস হচ্ছে ওনারা একটা পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করে ওনারা এইসব পদে বসেছেন। তো সেখানে গিয়ে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সংখ্যালঘু হওয়ার জন্য ওনাকে নির্যাতনের হুমকি ধমকি দেওয়া, এইসব মেনে নেওয়া যায় না। এবং এই নতুন দল যেটা হয়েছে এনসিপি, ওনার ক্যাডাররা এইসব জিনিসে খুবই সক্রিয়। তার জন্য আমার মনে হয় না সেই দল কোনো ধরনের এফেক্ট করে। আমি আসবো, আবার আলোচনায় আসবো, সবাই সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন। আমরা ফিরলাম বিরতির পর এবং আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সানজিদা খানম এবং বাংলাদেশের জাতীয় সংসদের সচেতক তিনি, একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথায়। আর তার পাশাপাশি অন্যান্য বিশিষ্টরাও রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জিতা চক্রবর্তী এবং শিবেশ্বর কুণ্ডু, আপনারাও থাকেন। তবে এই মুহূর্তে যেখানে আলোচনা চলছে বাংলাদেশ নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে যেভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়, সেই হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে একেবারে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলার ১৬ জন আসামি এখনো পলাতক। কড়া নিরাপত্তার মধ্যে যে ছবি আপনাদের সামনে আমরা রাখছি, দেখতেই পাচ্ছেন, হেলমেট পরে আদালতে হাজির হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৪ সালের ২৬শে নভেম্বর। চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। বিচার প্রক্রিয়া শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালত কক্ষ থেকে বের করে আনা হয়, তখন আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারপর এই সময় হিন্দু ধর্মাবলম্বীর শত শত লোক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল ও স্লোগানও করে। সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি, দেখতেই পাচ্ছেন। এবং এই মুহূর্তে আলোচনা যেখানে চলছে, আমরা প্রথমেই চলে যাবো এবার সানজিদা খানমের কাছে, আমাদের সঙ্গে তিনি রয়েছেন। সানজিদা দি, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এবং আপনার কাছে আমার প্রথমেই প্রশ্ন থাকছে, এই যে জুলাইয়ের গণভোট হলো, তারপরে যে পরিবর্তন আসলো গোটা বাংলাদেশে, আসলে জুলাইয়ের গণভোটে কি হয়েছিল আদতে আমাদের দর্শকদের একটু জানান বিস্তারিত। আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন সকলকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আজকে দেখুন, আপনি যে প্রশ্নটি তুলেছেন, যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি আসলে খুব যৌক্তিক এবং এটা খুব মানে বিষয় সম্পর্কিত আমাদের সাম্প্রতিককালের। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হলো, নিশ্চয়ই আপনি ভুলে যাননি, আমরাও ভুলে যাইনি। ওই সময়টা আমরা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী কোর্টে দাঁড়াতে পারেনি, তারা যে গিয়েছে তাকে মবের শিকার হতে হয়েছে।
অর্থাৎ আমি শুধু এইটুকুই বলবো যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা হচ্ছে, এই পর্যন্ত বিভিন্ন তথ্য মতে 45 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2442টি হামলা আক্রমণ হয়েছে। হত্যাকাণ্ড এর মধ্যে ধর্ষণ, সম্পত্তি ধ্বংস ও মন্দির, ঘর বাড়ি ভাঙচুর অন্তর্ভুক্ত রয়েছে। এই রিপোর্টটি আমি বলবো যে এটা আমার ব্যক্তিগত কোনো কিছু না, সেটি হচ্ছে যে হিউম্যান রাইটস, বাংলাদেশেরই হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি বলছে এই তথ্যটি। আজকে দেখুন এই অনুযায়ী আমরা বিভিন্ন সময়ে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে এবং বিভিন্ন যে আক্রমণের শিকার হয়েছে, এটি আমি বলবো যে এই অবৈধ অসাংবিধানিক সরকার, এই অবৈধ অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করে তারা যে মবের সৃষ্টির মধ্য দিয়ে, মব সন্ত্রাসীদের দিয়ে আজকে বিচার বিভাগ চলছে। সেই মব সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতি সহ। আজকে বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা, সম্পূর্ণ বিচার ব্যবস্থা এই মব সন্ত্রাসীদের হাতে। যে দেশে বিচার বিভাগ ভেঙে পড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষা ভেঙে পড়ে, সেখানে আমি বলবো এই বাংলাদেশে 5ই আগস্টের পর শুধু না, জুলাই থেকে চলছিল এই মেটিকুলাস প্ল্যানে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করা। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যাচার, নির্যাতন। আমরা তখন আমাদের পরিস্থিতি ছিল, আমরা নিজেরা গিয়েছি, বিভিন্ন গ্রামে গিয়েছি, সেখানে দেখেছি পুরুষ শূন্য গ্রাম। সেই হিন্দু সম্প্রদায়ের একটি লোক ঘরে থাকতে পারছে না, নারীরা ঘরে থাকতে পারছে না, ধর্ষণের শিকার হয়েছে। গ্রামে ঘরে ঘরে মানুষ হাহাকার। এই হিন্দু সম্প্রদায়ের যে যেখানে থাকে, বিশেষ করে আমি পাংশা গিয়েছিলাম, আমি বরিশালে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম। 2001 সালের এই বিএনপি জামাত যখন ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা নিয়েছিল, তখন আমরা দেখেছিলাম 5টি বছর ধরে এই হিন্দু সম্প্রদায়ের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, মাইনরিটির উপরে কিভাবে ধ্বংস করা হয়েছে, মন্দিরে কিভাবে আক্রমণ করা হয়েছে। আমি বলবো যে শুধু মাইনরিটি নয়, আজকে বাংলাদেশের কোনো মানুষই আজকে নিরাপদ নয়। বেশ, প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি আসবো আপনার কাছে, মানুষ সাহস নিয়ে ঘর থেকে বেরোতে পারছে না। আপনার কাছে তবে এই আমি মুহূর্তে শিবেশ্বর কুণ্ডু আমাদের সঙ্গে অধ্যাপক রয়েছেন, আমি আপনার কাছে আসতে চাইছি। শিবেশ্বর স্যার, এই যে যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা আমরা বলছিলাম, তিনি একজন সন্ন্যাসী, তিনি একজন ধর্মগুরু বলা যেতে পারে, তিনি নিজেই কোনো প্রাণ হত্যা করেন না বা মাছ মাংস খান না। সে জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠলো, তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। তিনি যখন সেই কথা বললেন আদালতে, তখন সবাই কিন্তু চুপ ছিলেন এবং তাকে হেলমেট পরিয়ে, তাকে একেবারে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, তার মাথায় ছাতা দিয়ে তাকে সবার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। সামনে নির্বাচন রয়েছে, তাকে এইভাবে আর কতদিন আটকে রাখা হবে এবং এর পেছনে কি কারণ থাকতে পারে আপনি কি মনে করেন? যখন এই ঘটনাটা ঘটে, চিন্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হয়, সেই সময় আমরা দেখেছি কি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারত সরকারের দিক দিয়ে একটা কড়া স্টেটমেন্ট দেওয়া হয়েছিল কি সেখানকার সংখ্যালঘুদের উপরে সেরকম ভাবে অত্যাচারটাকে কমানো হোক আর তাদের প্রোটেকশনটা বাড়ানো হোক। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসের যেটা কাউন্টার স্টেটমেন্ট ছিল, মোহাম্মদ ইউনূস সরকারের যেটা কাউন্টার স্টেটমেন্ট ছিল, সেখানে বলা হয়েছিল কি ভারত ফ্যাকচুয়ালি ভুল কথা বলছে। আর ভারত যদি এইসব ধরনের কথার মানে সংখ্যালঘুর পয়েন্টটাকে সেরকম ভাবে রেজ করে বারেবার, যেটা কি ফ্যাকচুয়ালি ইনকারেক্ট অ্যাকর্ডিং টু ইন্টারিম গভর্নমেন্ট অফ মোহাম্মদ ইউনূস, তাহলে কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ঠিক জায়গায় থাকবে না, সঠিক জায়গায় থাকবে না, এমন একটা বার্তা সেই সময় দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত জিনিস আমরা দেখেছি কি এই যে চিন্ময় কৃষ্ণ দাসের এগেনস্টে যেটা এফআইআর লঞ্চ করা হয়েছিল, সেই এফআইআরটা লঞ্চ করা হয়েছিল একটা বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির একটা কর্মীর দ্বারা, যার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি ফিরোজ খান, আমি যদি ভুল না করে থাকি। তো কিন্তু তার এফআইআরটা লঞ্চ করার কয়েক মাস পরেই কিন্তু তাকে কিন্তু পার্টি থেকে, বিএনপি পার্টি থেকে কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটি দেখিয়ে কিন্তু তাকে কিন্তু পার্টি থেকে বের করে দেওয়া হয়, নিষ্কাশিত করে দেওয়া হয়। তো পুরো এই জিনিসটা, পুরো এই ব্যাপারটা, চিন্ময় দাসের প্রতি একটা এফআইআর লঞ্চ করা, চিন্ময় দাসকে পপুলিস্ট অ্যাঙ্গারের থ্রু দিয়ে অ্যারেস্ট করা,
আর যেটা কালকে যেটা ট্রায়াল যেটা করার যেটা সিদ্ধান্ত হয়েছে, চিন্ময় দাস সহ আরো 38 জনকে যেটা ট্রায়াল করার যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি পুরোপুরি একটা আলাদা রকমের একটা বিষয় চলছে, যেটা কি সেখানকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিচারধারা দ্বারা কিন্তু পরিচালিত। এবার এই ট্রায়ালটা কতটা ফেয়ার হবে, এবার এই ট্রায়ালটা কতটা জাস্ট হবে, এটার প্রতি কিন্তু আমাদের একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। একেবারেই তাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শিবেশ্বর স্যার। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশ্বদীপ ভট্টাচার্য, বুদ্ধিজীবী। আপনাকে স্বাগত জানাচ্ছি সাফ কথা। এবং বিশ্বদীপ বাবু, আমরা যেহেতু আলোচনা করছি আজকে বাংলাদেশ নিয়ে, এবং সেখানে যে পরিস্থিতি আমরা দেখছি যে মহিলাদের সম্ভ্রমহানি, হিন্দুদেরকে বারবার বেছে বেছে হত্যা, কৃষ্ণ প্রভুর পাশাপাশি আমরা দেখছি যে সামনেই রয়েছে নির্বাচন, কিন্তু তার আগে এই যে প্রশাসনিক সংস্কারের খুব প্রয়োজন হয়ে পড়েছে। কিভাবে সেই প্রশাসনিক সংস্কার আনা সম্ভব বাংলাদেশে, আপনি কি মনে করেন? দেখো স্বর্ণালী, আজকের যে বাংলাদেশের যেরকম বিভৎস অবস্থা, সেই অবস্থা ওদের মূল কথাটাই হলো হিন্দু নিশ্চিহ্ন করে দাও, হিন্দু নিশ্চিহ্ন করো, সে যেভাবেই হোক। আজকে একজন পুতুল, যাকে আমরা নোবেল লরেট বলে প্রথম ভেবেছিলাম, আমরা অতি শ্রদ্ধার সাথে ভেবেছিলাম যে একজন নোবেল লরেট কত ভালো দেশ চালাবে বাংলাদেশ, সে যে এত বড় একটা কাঠের পুতুল, আর এত বড় মানে যে ভণ্ড মানুষটা, যে হিন্দু মূল নিশ্চিহ্ন করা তার যে একটা ওনাদের যেটা পলিসি, এটা পরবর্তীকালে সমস্ত ওয়ার্ল্ড তাকে দেখছে। এটা কিন্তু বাংলাদেশ ভালো করছে না, কারণ যে দেশ বাংলাদেশ, যে দেশ রানী ভবানীর দেশ, যে দেশ স্যার জগদীশচন্দ্র বসুর দেশ, ওয়ার্ল্ড বিখ্যাত জগদীশচন্দ্র বোস, এত বড় সায়েন্টিস্ট, যেখানে আমরা স্বর্ণালী আমরা সবসময় অসম এবং বাংলায় সবসময় আমরা 10 বা 12-এর আমরা ক্লাসের যেটা এখানেও হায়ার সেকেন্ডারিতে পিকে দে সরকারের আমরা বই পড়ি। পিকে দে সরকারও আজকে আপনার কি বলছি ইংলিশ যেটা কম্পোজিশন, গ্রামার, একজন বড় গ্রামারিস্ট, এবং অনেক বেঙ্গলি যারা বড় বড় হিন্দু, ঢাকা, রাজশাহী, আজকে এই দেশের এত বিপর্যয়, এত বিভৎস দৃশ্য আমরা সত্যি দেখতে চাই না, দেখতে আমাদের অ্যাকচুয়ালি ভালোও লাগে না। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষ এখন প্রস্তুত, ভুবনেশ্বর থেকেই হোক, টোটাল আমাদের ইন্ডিয়ান আর্মি টোটাল ভিজিলেন্স দিয়ে যাচ্ছে, অতি সতর্কতার মধ্যে। যদি ওরা নেক্সট টাইম আজকের দিনে যে পরিস্থিতি, তাদের 12 ফেব্রুয়ারি নির্বাচন সামনে, তারা যদি কোনো ভুল স্টেপ নেয়, ভারত কিন্তু ছেড়ে দেবে না এবার। সেই জন্য ভারত পুরো প্রস্তুত, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, 5th জেনারেশন এয়ারক্রাফট, এভরিথিং ইজ রেডি। কারণ অপারেশন সিন্দুরে পাকিস্তানকে তো আমরা উড়িয়ে দিয়েছি। তাদের এত ডেঞ্জারাস ভাবে তারা হিন্দু নিশ্চিহ্ন করবে একটা ছোট দেশ, যেখানে 37 র্যাঙ্কে পড়ে তাদের আর্মি, বাংলাদেশ আর্মি। ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে 4th পজিশনে পড়ে আর্মি। তো সেই দেশে তারা যদি বারবার হিন্দু নিশ্চিহ্ন করার উল্লাস দেখাচ্ছে, তারা আমার মনে হয় ওদের শেষ সময় এসে গেছে স্বর্ণালী। বেশ, আমি শান্তিদাদের কাছে আসবো। আপনি যেহেতু বলছিলেন যে একটা সময় ছিল যে যখন আপনি নিজে গিয়েছেন গ্রামে, ঘুরে দেখেছেন যে একেবারে যুবক শূন্য গ্রাম বলা যেতে পারে, বা যে কয়েকজন মহিলা তারা ছিলেন, তারাও কিন্তু অনেক ভয়ে, অনেক কষ্টে তারা সেখানে ছিলেন, দিন কাটাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, যার পরিবারই গণহত্যার শিকার, তারাই কি এবার গণহত্যার সমর্থন করতে পারে, বা তারাই কি দেশ চালাতে পারে? আপনারা কি মনে করেন? না না, আমি এটা একেবারেই মানে সিরিয়াসলি আমি বলছি। সেটা হচ্ছে যে ওই সময়ের চাইতে, যেটা বলছিলাম, এখন এই বর্তমান সময়ের ইউনূসের সময়কার এই যে সন্ত্রাসীদের সরকার, জঙ্গিদের সরকার, এই সরকারের সময় হিন্দু সম্প্রদায় সবচাইতে বেশি ভয়াবহভাবে শিকার হচ্ছে, এই আক্রমণের শিকার হচ্ছে, এবং হিন্দু নিধনের তাদের পরিকল্পনা রয়েছে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই আজকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের মতো নেতা, তাকে কিভাবে গ্রেফতার করে আজকে 29 জনের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে। এই যে সন্ত্রাসীদের দখলে আজকে বাংলাদেশ, এই সন্ত্রাসীরা আজকে সারা বাংলাদেশে ছেয়ে গেছে, এই সন্ত্রাসী জঙ্গিরা দেশ চালাচ্ছে আজকে।
আজকে দেখুন এই ইউনূসের গঠিত যে দলটি এনসিপি, আগে বক্তা বলছিলেন, আমি শুনছিলাম, এই এনসিপি নামক দলটিরও তারা আসলে নির্বাচন দেবে না। এই 12 ফেব্রুয়ারি নির্বাচন মূল ঝুলিয়েছে। ওরা আরো দীর্ঘস্থায়ী করতে চায়, হিন্দু সম্প্রদায়কে শেষ করে দিতে চায়, বাংলাদেশের মানুষের অধিকারকে পুরো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়। আজকে আমরা সেজন্যই আমরা দেখছি যে তারা আজকে সে এনসিপির যে সদস্য, যে নাকি মুখপাত্র, সে আজকে বলছিল সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন থেকে সরে যাবে। তার মানে কি, ইউনূসের মুখপাত্রই, এনসিপির মুখপাত্র হয়েছে আসিফ মাহমুদ, বিতর্কিত একজন কিশোর গ্যাংয়ের সদস্য। সে বলছিল নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিবে। অর্থাৎ কি দাঁড়ালো, সরকারই চাচ্ছে না নির্বাচনটা হোক। সুতরাং এই নির্বাচন ওরা দেবে না। নির্বাচনের নামে মূল্য ঝুলিয়ে তাদের ক্ষমতাকে, তাদের অবৈধভাবে দখলকৃত ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতে চায়। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আজকে বাংলাদেশের মানুষ হিন্দু সম্প্রদায় সহ সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই এই 1.5 বছরে মানুষের সব সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করা হয়েছে। এই হানা ভোটের মধ্য দিয়ে তারা এই সন্ত্রাসীদেরকে স্বীকৃতি দিতে চায়। তাই তো ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। একটা গণতান্ত্রিক দেশ, একটা অস্বাধীন সংবিধানিক ক্ষমতা দখলকারী সরকার, তারা সে দায় মুক্তি দিয়েছে এই সন্ত্রাসীদেরকে, যারা গুলি করে জুলাই আগস্টে মানুষ হত্যা করেছে। এখনো পর্যন্ত যারা হত্যা করে যাচ্ছে, হত্যা শিকার হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুতরাং আমি বলতে চাই যে এই অগণতান্ত্রিক অবৈধ সরকার আইনের শাসন ভুলুণ্ঠিত করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তারা আজকে মানুষ গণমাধ্যমে, যে আপনারা গণমাধ্যম চালান, বাংলাদেশের গণমাধ্যম কি অবস্থা আছে আপনি দেখুন কতজন সাংবাদিক জেলখানায় রয়েছে। আমি আসবো আপনার কাছে, অনেক প্রশ্ন আমার রয়েছে, তবে শুভ্রজ্যোতি দা কিছু বলতে চাইছেন? না, আমি একটা কথাই বলবো, দেখো মানে বরাবরই সংখ্যালঘুরা হচ্ছে গিয়ে একটা পাপেট, ওনারা হচ্ছে গিয়ে একটা ভোট ব্যাংক। আওয়ামী লীগও যে এত সংখ্যালঘুদের প্রতি এত মায়াশীল যত্নশীল ছিল সেটা কিন্তু একদমই না। এখন যেহেতু ওনারা এই দেশ থেকে, ওনারা এই দেশে নেই, ক্ষমতায় নেই, তার জন্য ওনারা এটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছেন। কেন আমি বলবো, কারণ দেখুন, যখন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা চিফ জাস্টিস ছিলেন বাংলাদেশের, একমাত্র সংখ্যালঘু ব্যক্তি যিনি চিফ জাস্টিস হয়েছিলেন, ওনাকে সরানোর পিছে কিন্তু অন্য কোনো দল ছিল না, এই হাসিনার আওয়ামী লীগ দলই ছিল। কি বলবেন এতে? না, আমার আরো কিছু আছে। আমি এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম, কারণ ওনারা এখন চাইছেন ভারত এবং বাকি যা দেশগুলো আছে সেই দেশগুলোর একটা কিভাবে ওনাদের সাপোর্ট, কিভাবে সেই দেশের লোকদের সাপোর্ট নেওয়া যায়, সেটা ওনারা একটা ঢাল হিসাবে ব্যবহার করছেন। কারণ আজ আপনাকে যদি আমি একদম ডিটেলস বলি, বহুত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা একদম সার্ভে করে বলেছিল হাসিনা আমলে কতগুলো কতবার সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, সংখ্যালঘু অধিকারীদের এসপি ডিসি পদে বসানো হয় নাই, সেটাও আমাদের জানা আছে। তাই উনারা এখন এই ইস্যুটাকে, উনাদের বিফলতাকেও উনারা ডাইভার্ট করে, উনারা এখন বিশ্বের সামনে একটাই জিনিস দেখাচ্ছেন কি সংখ্যালঘুদের হত্যা হচ্ছে। উনারা কেন জাস্টিস সিনহাকে প্রধান বিচারপতি পদ থেকে সরিয়েছিলেন? উনার উত্তর আগে দিক, উনি দিতে পারবেন? আমি আসবো সঞ্জিতা দিদির কাছে এর উত্তরে, তবে পরিচয় করে দিতে চাই এই মুহূর্তে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। প্রণব বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এবং আমরা আলোচনা করছিলাম আজকে, যেহেতু সামনেই রয়েছে গণভোট বাংলাদেশে এবং তার আগে যা পরিস্থিতি পরিবেশ রয়েছে বাংলাদেশে, আপনি কি মনে করেন যে আজকের বাংলাদেশ এবং আগের বাংলাদেশে কতটা তফাৎ রয়েছে? আগে আমরা যদি নজর রাখি যে আওয়ামী লীগের সরকার এবং তারপর ইউনূস সরকারের আমলে, কি মনে হয় 2 বছরের মধ্যে কি ইউনূস সরকার এই আইন শৃঙ্খলার পরিবর্তন আনতে পারতেন না? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি আপনার কথায় আসছি। আমি শুনছিলাম একটু আগে আমার পূর্ববর্তী বক্তা, আমি জানি না উনি কে, ওনার সাথে আমার পরিচয় নেই, ওনার কথা আমি শুনছিলাম, কিন্তু উনি যেটা বলছেন এটা তো সত্যের অপলাপ। কারণ উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন আওয়ামী লীগের সময় হিন্দু মাইনরিটি হত্যা হয়েছে, আরে উনি তো ব্যাখ্যাটা ঠিক মতন দিতে পারছেন না। আওয়ামী লীগের শাসনে কোন কান্ট্রি স্পন্সর টেরোরিস্ট
একদম, কান্ট্রি স্পন্সর টেররিস্ট কি কোথায় হয়েছে? কান্ট্রি স্পন্সর টেররিস্ট কোথাও হয়নি। এখন যেটা হচ্ছে এটা হলো মব সন্ত্রাস হচ্ছে, কান্ট্রি স্পন্সর মব সন্ত্রাস হচ্ছে। আমি সেটা একটা জাস্টিস না 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 সত্যের এমন একটা চ্যানেলে বসে আপনি যদি একটা মিস না ব্যাখ্যা না না করেন, শুনুন, সেটা আমি আমাকে আমি শুনতে কি হবে। বলতে না, না, চেয়েছি, please, আমি বলতে please, চেয়েছি আমার কি কথা শুনুন, আমার কথা শুনুন। বাংলাদেশের আমার সংখ্যালঘুরা কথা শুনুন, সর্বদাই আমার কথা একটা শুনুন আপনি। না, 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 ওনারা না, এটা- নির্বাচনের আরে, আগে আমার কথা শুনুন সর্বদাই আপনি। প্রত্যেকটি দল, নট আমার অনলি কথা- আওয়ামী লীগ, নট অনলি আমার কথা বিএনপি, শুন- নট অনলি এনসিপি, প্রত্যেকটা দলই আবার- সংখ্যালঘুদের একটা আপনি আমার- পুতুল হিসেবে আপনি ব্যবহার আমার করে, কথা সবাইকে শুনুন। ডর দেখানো হয় কি আপনি- আপনাদেরকে আমরা আপনি আমার আমরা কথা- ক্ষমতায় আসলে আপনি আমার কথা হ্যাঁ, আপনি আমার কথা আপনি শুনুন। আপনি আমার- বলে নিন, আমি এরপরে আমার যুক্তি বলবো। আমি কেন বলেছি আমি হ্যাঁ, যুক্তি হ্যাঁ, বলবো। হ্যাঁ, বলুন। আমি বলবো, আমার কথা বলার আমি পরে বলবো, 100 বার বলবো। আমার কথা আজ আমি বলার আওয়ামী পরে লীগের আপনি বলবেন। একজন নেত্রীকে এখানে আমার- প্যানেলে পেয়েছি, এর জন্য আমি এই আমার- কথাটা উল্লেখ করেছি, না হলে আমি আজ এই বিষয়টা না, না, তুলতাম ঠিক- না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমার কথা শুনুন না। হ্যাঁ, আমার 100 কথা বার, বলার 100 পরে বার। আপনি বলবেন। বলুন প্রণব বলুন। বাবু বলুন। হ্যাঁ, আমার কথা শুনুন। ডিফারেন্স আছে। সংখ্যালঘুরা আজকে বাংলাদেশে সংখ্যালঘুরা 6 থেকে 9% এসছে। সব আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। একদম। আমি এগ্রি করি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা ঠিক না। আপনি যেটা বলছেন যে ওই আওয়ামী লীগ সরকার সন্ত্রাস করেছে, আওয়ামী লীগ কান্ট্রি স্পন্সর কোন আমি সে কথা বলি নাই, আমি সে কথা বলি নাই। আমি কি বলেছি, না না, এটা আপনি আমার বক্তব্য ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এটা আপনি আমার ভুল ব্যাখ্যা দিচ্ছেন, কারণ আমি কি বলেছি, আমি এটাই বলেছি কি আওয়ামী লীগ আমলেও ভালো হিন্দু শূন্য করার জন্য। একদম কোন হিন্দু দলই শূন্য বাংলাদেশের করার জন্য, কোন দলই সংখ্যালঘুদের প্রতি শুনুন, সহানুভূতি নেই, আমার কোন কথা দলই শুনুন। নেই। আরে আপনি তো একটা আপনার কথা বলে যাচ্ছেন, শুধু উল্টাপাল্টা কথা বলে হবে না তো। আরে শুনুন, আপনি আগে আমার কি? কথা শুনুন। তাহলে আপনি বলুন কেন আরে, আমার জাস্টিস কথা সুরেন্দ্র শুনুন। সিনহাকে সরানো আমার হয়েছে, কথা- আপনি সেটা উত্তর দিন। আরে আপনি তো এতক্ষণ বলছেন তো হ্যাঁ, ঠিক সত্য, আছে, বলুন। আপনি তো অপব্যাখ্যা করে যাচ্ছেন। হ্যাঁ বলুন বলুন। আমার কথা শুনুন। আমি বলবো এরপর, আমিও নেব। বাংলাদেশে অগাস্ট পরে মাইনরিটি শূন্য করার চেষ্টা হয়েছে। এখন যেটা নির্বাচনের কথা যিনি বলছেন, নির্বাচনের কথা যে প্রশ্নটা হচ্ছে, এটা তো নির্বাচন হবে না, এটা তো একটা প্রহসন, জোর করে একটা ক্ষমতা দখলদারি। এবং এই যে ইউনুস যে একটা সুদখোর, একটা যে চিট ফান্ডের মতো একটা সংস্থা চালাতো, এটা চালিয়ে ইউনুস এখন কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া যায় সেই চেষ্টা ইউনুস করছে। এবং ছাত্ররা কি কোথায়? যে ছাত্ররা জুলাই বিপ্লব করেছিল, ছাত্ররা কোথায়? ছাত্ররা যে সংস্থা বা দল, এটা দেখি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ওদের দেখি দেখেন, ওদেরকে পাকিস্তান স্পন্সর করেছিল, ওদেরকে আমেরিকা স্পন্সর করেছিল, ওরা পরিকল্পিতভাবে সন্ত্রাস করেছে, ওরা বাংলাদেশকে আমরা একটা হিন্দু ছোট্ট শূন্য বিরতিতে করার যাবো। জন্য এটা করেছে। এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে লক্ষ্য রেখে গোটা যে কয়েকটা কান্ট্রির নাম আমি বললাম, পাকিস্তান, আমেরিকা, ওরা এই হিন্দু শূন্য করার বেশ। লক্ষ্যে প্রণব এই বাবু, নির্বাচনটা হবে। আমরা দেখবেন দেখবো আগামীতে এই যে হিন্দুরা নির্বাচন ভোট তাকে দেবে না, প্রহসনের জন্য হিন্দুরা ভোট দিতে নির্বাচনে পারবে না, আসলে ক্ষমতা এই দখলের নির্বাচনে লড়াই। হিন্দুরা আমরা ভোট আসবো দিতে পারবে আলোচনায়, না। আবারও আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সব কথা। এলাম বিরতির পর। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার যেন থামছেই না, একের পর এক হিন্দুকে হত্যা করা হয়েছে। ফের নিশানায় আরেক হিন্দু পরিবার। এবার সিলেটের অতি পরিচিত ঝানু স্যারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অল্পের জন্য কোনোভাবে রক্ষা পায় গোটা পরিবারটি। সেই ছবি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, একটি আস্ত বাড়িতে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, অল্পের জন্য রক্ষা পায় গোটা পরিবার, এবং এই আতঙ্ক যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়ছে না। তাদের প্রতিবেশীরাও হতবাক যে এমন হিংসার ঘটনা কেন হচ্ছে একজন স্যারের বাড়িতে। সিলেটের গোয়াইহাট উপজেলার বাহর গ্রামের বাসিন্দা বীরেন্দ্র কুমার দে, পেশায় তিনি একজন শিক্ষক এবং সকলের কাছে তিনি পরিচিত ঝানু স্যার হিসেবে। অত্যন্ত ভালো ব্যবহার তার, সকলের সঙ্গেই সম্প্রীতি ছিল। এই শিক্ষকও এমন ধর্মবিদ্বেষের মুখে পড়বেন তা কখনো কেউ কল্পনা করতে পারেননি। অর্থাৎ এইটা শুধু একটা মাত্র ঘটনা নয়, বারবার হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কতদিন আগেও আমরা দেখেছি ময়মনসিংহে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, নোয়াখালীতে, অন্যান্য জায়গায় আমরা দেখেছি। আলোচনা আবারও ফিরবো, আমাদের সঙ্গে অতিথিরা বা গেস্টরা রয়েছেন। তবে এই মুহূর্তে আমি অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তীর কাছে যেতে চাইছি। ম্যাম, যে ছবি আমরা দেখলাম এবং যে দীপু দাস হত্যা যে খুন করা হলো, সেই ছবির পর কিন্তু বারবার এক একটা ঘটনা নতুন করে আসছে। কিন্তু সামনে যে ভোট রয়েছে, এই ভোটটা আপনি কি মনে করেন যে আসলে কি প্রহসনের জন্য হচ্ছে নাকি ক্ষমতা দখলের লড়াই? দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে। এক, আমরা যেটা বলছি যে সামনে যেটা দেখতে পাচ্ছি যে হিন্দু নিধন হচ্ছে, এটা খানিকটা একটা মেসেজও দেওয়া আমার মনে হয় টু ইন্ডিয়া।
নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু, যদি আমরা দেখি যে চায়নার যে এন্ট্রি, গতকাল চায়নার যে অ্যাম্বাসেডর ছিলেন ইয়াও, উনাকে চিকেন নেকের কাছে নিয়ে আসা হয় ওই রংপুরের কাছে, কারণ ওই যে তিস্তা প্রজেক্ট প্ল্যানটা, তিস্তা মাস্টার প্ল্যান, সেটা কিন্তু তারা পেয়ে যায় এবং তারা খুব তাড়াতাড়ি এটা করতে চায়। আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে বাংলাদেশে উন্নয়ন বলতে চায়না কিন্তু তাদেরকে আর্মিকে তাকে সাপোর্ট করছে, ডিফেন্সে সাপোর্ট করছে, হেলথের জন্য তারা বলছে ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট করে দেবে, তাদের লোন কমিয়ে দেবে বা তাদের ইন্টারেস্ট রেটটা কম হয়ে যাবে। এই যে সামনে একটা কাইন্ড অফ টোপ দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইউনুস যদি দেখা যায় যে 2025-এ জুলাইয়ের পর থেকে আজ অবধি খুব কুইকলি চায়নার এন্ট্রি এবং চায়না একটা বন্ধু হিসেবে আসছে, এবং বারবার ইউনুসের একটা স্টেটমেন্ট যে 7 সিস্টার্স, তারা নর্থ ইস্ট বলছে না, 7 সিস্টার্সকে তাদের দখলে এবং চায়নাকে বলছে যে আমরা হেল্প করব, তাহলে কি হবে যে তোমরা বে অফ বেঙ্গলটা পেয়ে যাচ্ছ। তো এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ইউনুস একদিকে যেমন এই যে এক ধরনের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি নিধন, আর দ্বিতীয় যে উন্নয়নের টোপটা, ক্যারেটটা সামনে ধরছে এবং চায়নাকে বারবার এন্ট্রি দিচ্ছে, তাতে কি ও কাইন্ড অফ ট্রাইং টু অ্যাপিজ। এবং আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ আগে শুভজিৎ বাবু বলছিলেন যে যারা এলেন বিএনপি নেতারা, তারা অনেকেরই কিন্তু ডুয়াল সিটিজেনশিপ। এবার তারা আদৌ কি ভোটে লড়তে পারবেন? তাহলে কি আমরা এরকম দেখতে পাবো আগামীতে যে যারা আছেন তারাই রিটার্ন করছেন? আমি যাব, এবং আমি জাস্ট একটা আমি যাব। ইলেকশন নাম মাত্র হচ্ছে টু শো যেটা আমরা ট্রানজিশন করছি। একদম, আপনি সঙ্গে থাকুন, আমি চলে যাব প্রণব সরকারের কাছে। আপনি কিছু বলতে চাইবেন এই ব্যাপারে? আমি বলছি, আমি একটা ডাটা আপনাকে দিচ্ছি বেশ। যে গত 45 দিনে 15 জন হিন্দু খুন হয়েছে। তো হিন্দুরা তো ভোটে দাঁড়ায়নি, আওয়ামী লীগ তো ভোট বয়কট করছে, আওয়ামী লীগকে তো দেশ থেকে উচ্ছেদ করেছে, অনেক লোককে হত্যা করা হয়েছে। তাহলে এখন কেন বেছে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে? আমি কয়েকজনের নাম আপনাকে বলতে পারি, অমৃত মণ্ডল, খোকন দাস, দীপু দাস, ব্রজেন্দ্র বিশ্বাস, মণি চক্রবর্তী, রণা প্রতাপ, আরো অনেক আছে। তাহলে একটা জিনিস আপনারা এটা বুঝতে হবে যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা হলো একটা মানে ক্ষমতা দখল, প্রহসন, আরেকটা হিন্দু শূন্য করার, আরেকটা মানে গণতান্ত্রিক ব্যবস্থার নামে একটা প্রহসন তৈরি করা। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে তারেক রহমান তো বাংলাদেশ গেছেন। তারেক রহমান বাংলাদেশ যাওয়ার পর দিন আপনি দেখবেন হাদির যেখানে মারা গেছেন এখানে গেছে, যেখানে কবরটা হয়েছে। দীপু দাসের বাড়ি তো যাননি, তারেক রহমান কি গেছে? যাননি। কেন যাননি? তারেক বিএনপি কখনো জামাত বা মৌলবাদী বা যারা যারা পেছন থেকে চালাচ্ছে ওদের কাছ থেকে ওরা বেরোতে পারবে না। বাংলাদেশ এখন একটা মৌলবাদীদের আইএসআই এর কন্ট্রোলে, টোটাল আইএসআই এর কন্ট্রোলে পাকিস্তানের ইশারাতে চলছে। একদম। আমি এখন সেখানে প্রণব বাবু, আমি আসবো আবারও আপনার কাছে। এই উত্তরে আমি যাব শান্তিদারদের কাছে। খালেদা জিয়ার ছেলে, আমরা জানি যে তারেক রহমান কয়েকদিন আগে তিনি দেশে ফিরেছেন এবং মায়ের মৃত্যুর পর সেখানে তিনি যান, কিন্তু যে জনসমাগম আমরা দেখতে পেয়েছি, আগামী থেকে নির্বাচনের নতুন মুখ তারেক আহমেদ বা তারেক রহমান, কি মনে করছেন? এই প্রশ্নটা কি আমাকে করেছেন? হ্যাঁ, আপনাকে। আচ্ছা, আমি সেক্ষেত্রে আমার আগের যে বক্তা তাকে আমি সমর্থন করে শুধু অ্যাড করতে চাই, আসলে যে বিএনপি একসময় কিন্তু তারেক রহমানই বলেছিল জামাত তাদের সহোদর ভাই, সুতরাং তারা কখনোই এই মৌলবাদী শক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না। এটার সাথে আমি একেবারেই একমত। বিশেষ করে আমি আরেকটা তথ্য দিই, 1 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি এই 30 দিনে আপনার 15 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এবং রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের এটি একটি রিপোর্ট। সুতরাং এই যে ভয়াবহ ভয়াবহ আক্রমণ, এটির সাথে আমি মনে করি যে হিন্দু শূন্য করা শুধু না, ওরা ভারতের যে চিকেন নেককেও তারা হস্তক্ষেপ করছে। এই অবৈধ সরকার প্রথম থেকে কিন্তু বলে আসছে যে চিকেন নেক থেকে ভারতকে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ এত দুঃসাহস তাদের। এই চিকেন নেক থেকে তারা এবং সহায়তা নিচ্ছে কি, চায়নার সহায়তায় নিচ্ছে। আপনি বলছিলেন আসলে তো সেটাই তো স্বাভাবিক, কারণ এরা এই মৌলবাদী গোষ্ঠী কখনোই এরা ভারত বিরোধিতা, সারা জীবন ধরে তারা ভারত বিরোধিতা করেছে, বিকজ ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ৭১ তারা সহযোগিতা করেছিল। স্টিল নাও ভারত বাংলাদেশের ভালো বন্ধু, এই জন্যই আসলে তাদের ভালো লাগে না। পাকিস্তানি প্রীতি থেকে এই আইএসআই আজকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। এই জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি আইএস এর পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল হচ্ছে। পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকাকে পাশাপাশি রেখে তারা চলছে। ইন্ডিয়ার পতাকাকে তারা পদোন্নতিত করেছে। তাতে কি প্রমাণ করে? তাতে প্রমাণ করে ইন্ডিয়ার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এবং হিন্দু নিধনে এখন যে আগামীতে যে পরিস্থিতি, মানে ভারত কি এখনো বন্ধু হয়ে থাকাটা ভালো হবে বাংলাদেশের পক্ষে? দেখো আমি না বাংলা এখন তো বাংলাদেশ, আমি সেটাই বলছিলাম, ভারত কি বসে থাকবে? এই জঙ্গিবাদ যেভাবে গ্রাস করেছে বাংলাদেশকে এবং হিন্দু নিধনে যেভাবে নেমেছে এবং চিকেন নেক যেভাবে দখল করার চেষ্টা করছে, তাতে ভারত কি বসে থাকবে? সেটা আমি আগে বলতে চাই। নিশ্চয়ই বসে থাকবে না ভারত। শুনুন, আমি সুতরাং সর্বশক্তি দিয়ে এই অপশক্তিকে বাংলাদেশের মাটিতে থেকে বিদায় করতে হবে। সেটা আমাদের ভারত আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়াবে, স্বাধীনতার বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে অবশ্যই ভারতকে আমরা পাবো, কিন্তু এই অপশক্তির পক্ষে নয়। শুনুন, আমি আগে কি বলতে চেয়েছি সেটা আগে আমি এক্সপ্লেন করি কেন আমি স্টেটমেন্টটা দিয়েছি। আজকের ডেটে আমরা জানি কি বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি আছে সেখানে আমরা দেখতে পেয়েছি, আপনি বলুন। আচ্ছা, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি কি, এই নতুন যে দল হয়েছে এনসিপি বা বিএনপি বলুন, ওনারা সংখ্যালঘুদের উপর যা আক্রমণ হচ্ছে সেগুলো বিষয়ে ওনারা কিন্তু একদম এড়িয়ে চলছেন, সেগুলো বিষয়ে ওনারা ঢুকছেন না। তা আমি আগে যে বক্তব্যটা রেখেছিলাম, যার জন্য আমাকে প্রণববাবু বললেন যে আমি কি বলছি, শুনুন, আমি এটার পিছে কেন যুক্তি, আমি এটাই বলবো কি, আজ আমরা 7% এসেছি, এর মধ্যে কিন্তু 2 টার্ম হাসিনা গভর্নমেন্টের সরকার ছিল। আজ আমরা দেখতে পাচ্ছি কি গভর্নমেন্ট স্পন্সার্ড যা মব চলছে, যা অরাজকতা, সেখানে 7% থেকে 0% হয়ে যাওয়াটা নিশ্চিত, আমি 100 মানছি। কিন্তু আমার ব্যক্তিগত আমার একটাই মন্তব্য হচ্ছে গিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুরা কখনোই সুরক্ষিত ছিল না। আজ হতে পারে স্টেট স্পন্সার্ড, কিন্তু আগে যেগুলো ঘটনা ঘটেছে সেগুলো আমাদের মনে রাখা উচিত। সে আগেও বহুত ঘটনার জন্য ভারতবর্ষের বহুত শহরে র্যালি বের হয়েছিল, আমরা এগুলো জিনিস আমরা ভুলি নাই এবং আমাদেরকে এগুলো জিনিস ভুললে হবে না। আজ আমরা বলছি যে আজ সংখ্যালঘুদের উপর ঘন ঘন আক্রমণ হচ্ছে, আগে হয় নাই, আগে হয়েছে কিন্তু এত ঘন ঘন হয় নাই, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি এর মধ্যেই পরিচয় করে দিতে চাইবো, আমাদের সঙ্গে এই মুহূর্তেও যুক্ত হয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে আমাদের আলোচনা এইখানেই, যে যেমনটা আমি শুনলাম শুভজ্যোতি দা যেমনটা বলছিলেন যে বাংলাদেশ কিন্তু এখন যে অশান্ত হচ্ছে এমনটা নয়, এর আগেও আমরা দেখেছি হিন্দু নিধনের ঘটনা, কিন্তু এখন যেন বারবার সেই ঘটনাগুলো বেরিয়ে আসছে। সামনে গণভোট রয়েছে, প্রশাসনিকের কতটুকু সংস্কারের প্রয়োজন, কি মনে করেন? দেখুন, দুটো বিষয় আমি আলোচনা শুনছিলাম, খুব ভালো আলোচনা হচ্ছিল। দুটো বিষয়ে আমরা গুলিয়ে ফেলছি। এক হচ্ছে গণভোট হওয়ার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে আছে কিনা, আর দুই হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা এখন কোথায় দাঁড়িয়ে আছে। আমি দুটো বিষয় খুব সংক্ষেপে বলি কারণ সময় খুব কম। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে গণভোট হওয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কারণ বাংলাদেশে যে সরকারের পতন হলো আওয়ামী লীগের, তারপরে নতুন করে আবার নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা,
এটা ছিল কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু দেখা গেল ছাত্রদের নামে মৌলবাদী শক্তি তারা এর অধিকার নিতে চাইছে এবং আমেরিকার মদতপুষ্ট মোহাম্মদ ইউনুস সে এখানে দায়িত্ব নিল এবং ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী মানসিকতার পরিচয় দিল। দ্বিতীয় কথাটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে তাহলে একটা ভোট যদি হয় সেখানে কত পার্সেন্ট মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। 100%-এর মধ্যে 30 বা 40% হলে গণতন্ত্রের সূত্র অনুযায়ী সেটা সংখ্যাগরিষ্ঠ নয়। তার মানে সেই 40% লোকের ভোটে 100% শাসিত হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে কিনা, অর্থাৎ সেই গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হচ্ছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা, যে আন্তর্জাতিক মানবাধিকার সনদে বলা হয়েছে পৃথিবীর সব রাষ্ট্রে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এখন একেবারে নেই। আগেও এটা নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতবর্ষের সরকারের সম্পর্ক ভালো ছিল, তখন শেখ হাসিনার সরকার সরকারিভাবে এটাকে সমীহ করত, চেষ্টা করত যতটা সম্ভব যে এই যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তা দেওয়া। সেটা যে সবসময় দিতে পেরেছে এমন নয়, কিন্তু তাদের একটা চেষ্টা ছিল। এখানে কিন্তু এখন সেই চেষ্টা নেই। লাস্ট যে কথাটা আমি বলবো, যে বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কত বিদেশি টাকার বিনিয়োগ হবে, অর্থাৎ আমেরিকা, চায়না এরা কতটা টাকা দিয়ে সাহায্য করবে বাংলাদেশকে, আর কতটা ইসলামিক মদত দেবে পাকিস্তান, সেটা গুরুত্বপূর্ণ। কারণ এরা প্রত্যেকেই চাইছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের উপর একটা নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব বজায় রাখার জন্য। ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বা বিন্যাসগুলো বদলে যাচ্ছে। ভারত দেখছে যে সংখ্যালঘুদের কিভাবে বাঁচানো যায়, সেটা ভারতও আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক মঞ্চগুলোতে আলোচনা করছে। একদম একদম স্যার, আপনি থাকুন। আমি শেষমেশ একবার বিশ্বদীপ দার কাছে আসবো, কারণ সময় একদম ঘনিয়ে এসেছে, আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান। বিশ্বদীপ বাবু। হ্যাঁ স্বর্ণালী, অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী বক্তা খুব ভালো কথা বলেছেন, এবং এটাই সত্যি কথা যে এই যে সারা বিশ্বে যেখানে সংখ্যালঘুদের জন্যে প্রতিটা দেশে, প্রতিটা রাষ্ট্রে সাংবিধানিক রক্ষা কবচ আছে, কিন্তু বাংলাদেশ যেটা করছে, যে বিপর্যয়, নজিরবিহীন বিভৎসতা দেখাচ্ছে, এটাতে তো অটোমেটিক বোঝা যাচ্ছে যে কোনো বড় কান্ট্রির ডিপ স্টেট, যেমন আমেরিকান ডিপ স্টেট হতে পারে, চাইনিজ ডিপ স্টেট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, ডিপ্লোমেসিতে ডিপ স্টেটের যারা ক্যানিং যেগুলি ঘটনাগুলি যেভাবে হোক ভারতের প্রতি একটা ঘৃণা নিয়ে এসে ভারতকে পর্যুদস্ত করে ভারতকে উন্নয়নের পথ থেকে বঞ্চিত করা, এটাই হলো মেইন কথা। শেষমেশ সানজিদা দিদির কাছে যেতে চাইছি। হ্যাঁ, আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের 70% ভোটার হচ্ছে আওয়ামী লীগের ভোটার। তারা বিভিন্নভাবে সমর্থন করে, তারা দলীয় পোস্ট করে, যারা নেতা কর্মী এবং সাধারণ জনগণ। এই 70% ভোটারকে নির্বাচনের বাইরে রেখে যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন কোনোদিনও বাংলাদেশে গ্রহণযোগ্যতা পাবে না, দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। এবং সেই আমরা দেখেছি এর আগে সানজিদাদি, আমি শেষমেশ সকলকে ধন্যবাদ জানাবো আজকে যারা যারা ছিলেন আমাদের এই প্যানেলে, যারা স্টুডিওতে ছিলেন, শুভজ্যোতি সরকার, বিশ্বদীপ ভট্টাচার্য, এবং জুমে আমরা পেলাম সানজিদা খানুমকে, বিশ্বজিৎ দাস আপনি ছিলেন, প্রণব সরকার, শিবেশ্বর কুণ্ডু, অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো সাফ কথা এখানে শেষ করব, এবং এরপর নজর রাখবেন আপনারা খবরে।